নমস্কার, আরও একবার সকলকে স্বাগত জানাই সংস্কৃত হিন্দি পাঠশালায়। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এর আগে আমি সংস্কৃত কারক বিভক্তি, আমাদের যে 6টা কারক এবং 7টা বিভক্তি আছে, এই প্রত্যেকটা কারক বিভক্তি মধ্যে যতগুলো সূত্র হয় সেই সূত্রগুলো আমি ভেঙে ভেঙে ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করেছি। কিন্তু আজকে কোনো সূত্র নয়, আমরা কারক বিভক্তি আজকে একটা অভিনব পদ্ধতিতে চিনব। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে শব্দরূপের দ্বারা আমরা কারক বিভক্তিটা নির্ণয় করব। আমাদের কোনো সূত্র পড়তেই লাগবে না। এই ধরো অভিধেয় মাত্রে প্রথমা, ইতি অব্যয়যোগে প্রথমা, এছাড়া হচ্ছে জনিকর্তু প্রকৃতি, এছাড়া লবলোপে কর্মণ্যধিকরণে চ, বড় বড় যে অনেক সূত্র আছে না, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তো এত সূত্র, আমরা আজকে কোনো সূত্রেই যাব না। আমরা আজকে সূত্র ছাড়াই কিন্তু কারক আর বিভক্তি নির্ণয় করব। তো সেটা একটা বলতে পারো একটা ম্যাজিক ট্রিকের সাহায্যে। তোমরা নিশ্চয়ই ইউটিউবে অনেক ট্রিকের ওপর যে ভিডিওগুলো দেখায়, সেখানে নিশ্চয়ই দেখেছো যে ট্রিকের দ্বারা জিনিসটা কি। ট্রিকের দ্বারা বলতে এমন ভাবেই কিন্তু বলে না যে এটা দেখবে আর তুমি বলবে, এটা কিন্তু নয়। তার জন্য কিন্তু তোমাকে কিছু না হোক একটু মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়। ট্রিকটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, একটা বিস্তারিত জিনিসের একটা ক্ষুদ্র সংস্করণ, মানে যার জন্য আমাদের অনেকটা পড়তে হয় সেটা দরকার হয় না। জাস্ট একটা একটু ছোট জিনিস যদি আমরা মাথায় ধরে রাখতে পারি, তো তাহলে তার দ্বারাই আমরা সবকিছু নির্ণয় করতে পারি। এটাই অ্যাকচুয়ালি ট্রিক। তো আজকেও ঠিক সেরকমই আমাদের জানতে হবে কি শব্দরূপ, এবং শব্দরূপটা আমাদের অবশ্যই জানতে হবে। শব্দরূপ না জানলে তো আমরা সংস্কৃত ট্রান্সলেশনই করতে পারবো না। তো সেই শব্দরূপ থেকেই আমরা আজকে কারক বিভক্তি নির্ণয় করব। তাহলে কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে শব্দরূপের দ্বারা কারক বিভক্তিটা নির্ণয় করলাম। তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল বিষয় ফিরে যাই। এখানে আমি একটা ছক লিখেছি। এই ছকটা একবার মাথায় ঢুকিয়ে নাও। এই ছকটা তোমরা সবাই জানি, তবে এই ছকটা একটু মাথায় যদি ঢুকিয়ে নাও তাহলে দেখবে এই ছকটা শেখার পরেই আমি বিভিন্ন উদাহরণ নিয়ে আসবো, এবং সেই উদাহরণের মধ্যে আমাদের যেমন পরীক্ষায় দেয়, একটা বাক্য দিয়ে দেয়, তার মধ্যে একটা আন্ডারলাইন করা থাকে, তাতে বলে যে কোনটা যে আন্ডারলাইন রয়েছে সেটাতে কি কারক বিভক্তি হচ্ছে নির্ণয় করতে হবে। তো সেটাই আমরা আজকে একটা ট্রিকের দ্বারা শিখবো। তো এখানে দেখো বলছে কি, এদিকে তো আমরা জানি যে আমাদের 6টা কারক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, সম্বন্ধ পদ আর অধিকরণ কারক। সম্বন্ধ পদটা কারকের মধ্যে পড়ে না, কিন্তু এটা আমরা তাও লিখি। আর এদিকে বিভক্তি জানি আমরা 7টা বিভক্তি। এটা হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এগুলো আমরা তো এমনিই জানি। আর এদিকে হচ্ছে লেখা হয়েছে শব্দরূপ। যেহেতু বললাম না শব্দরূপের দ্বারা আমরা কারক বিভক্তি নির্ণয় করব, তো প্রথমা বিভক্তিতে কি হয়, মানে যত শব্দরূপ আমরা পড়েছি, নর, ফল, লতা, মণি, সাধু, নদী, সেগুলোই আমি জাস্ট লিখেছি। নর, লতা, ফলম, মানে নর শব্দের তোমার প্রথমার এক বচনে কি হয় নর, লতা শব্দে প্রথমার এক বচনে হয় লতা, ফল শব্দে প্রথমার এক বচনে হয় ফলম। সেরকম দ্বিতীয় বিভক্তিতে নরম, লতাম, ফলম। নর শব্দে দ্বিতীয় এক বচনে কি হয় নরম, লতা শব্দে দ্বিতীয় এক বচনে লতাম, ফল শব্দে দ্বিতীয় এক বচনে ফলম। সেম নর শব্দের তৃতীয় এক বচনে নরেন, লতা শব্দে তৃতীয় এক বচনে লতয়া, ফল শব্দে তৃতীয় এক বচনে ফলেন। জাস্ট এটা মাথায় ঢুকে রাখো। এটা তো আমরা জানি যে শব্দের উপর থেকে আমাদের এগুলো মুখস্থ করতেই হয়। নর শব্দের চতুর্থীর এক বচনে নরায়, লতা শব্দের চতুর্থীর এক বচনে লতায়, ফল শব্দ চতুর্থীর এক বচনে ফলায়। নর শব্দের পঞ্চমীর এক বচনে নরাত, লতা শব্দের এটা কিন্তু পঞ্চমীর বহু বচন লতাভ্য, আর ফল শব্দের পঞ্চমীর এক বচনে ফলাত। নর শব্দের ষষ্ঠীর এক বচনে নরস্য, ফল শব্দের ষষ্ঠীর এক বচনে ফলস্য, আর লতা নাম এটা হচ্ছে লতা শব্দের ষষ্ঠীর বহু বচন। নর শব্দের সপ্তমীর এক বচনে নরে, ফল শব্দের সপ্তমী বহু বচনে ফলেশু, আর নদী শব্দের সপ্তমীর এক বচনে নদ্যা। এবার দেখো এই যে এই শব্দরূপগুলো আমরা জানি। এবারে আমরা কয়েকটা বাক্য নেব, সেই বাক্যের মধ্যে যেগুলোকে বলবে আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে কোনো সূত্র ছাড়াই
আমরা সেই কারক বিভক্তিটা নির্ণয় করব। দেখো এখানে কতগুলো উদাহরণ দিয়েছি এবং এই বাক্যগুলোর নিচে দেখো সব আন্ডারলাইন করা রয়েছে, মানে সেগুলো বলতে হবে যে কোন কারক আর বিভক্তি। তাহলে আমরা কোনো সূত্রে যাব না, আমরা জাস্ট দেখবো আর বলে দেবো যে এখানে কোন কারক আর কোন বিভক্তি হয়েছে। আর আগের ছকটা মনে রাখো যে কর্তৃকারক হলে কি বিভক্তি হয়, কর্মকারক হলে কি বিভক্তি হয়, এই জন্যই ছকটা আমি আগে দিয়েছিলাম যাতে এগুলো মনে রাখতে পারো। কর্তৃকারকে প্রথম বিভক্তি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, করণকারকে তৃতীয় বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, আর অধিকরণে সপ্তমী বিভক্তি। আর যেটা আমাদের কারক নয় সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। এইটা মনে রাখতে হবে। চলো এবার হচ্ছে বালক চন্দ্রং পশ্যতি। বাংলা মানে বাক্যটার কোনো বাংলা টাংলা মানে করতে হবে না, শুধু দেখো যে কার তলায় দাগ দেওয়া রয়েছে, বালক তলায় দাগ দেওয়া রয়েছে। এবার শব্দরূপ যাব, বালক, নর, শিক্ষক, ছাত্র, এগুলো কোথায় আছে? এগুলো আমরা নর শব্দ, এবার আমাদের বালক হচ্ছে কি পুংলিঙ্গ, তাহলে আমরা এই নর শব্দে চলে যাই, নর, নরৌ, নরা। তার মানে দেখতে পাচ্ছি নর, নরটা রয়েছে আমাদের প্রথমার এক বচনে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি প্রথমা বিভক্তি, আর প্রথমা বিভক্তি হলে হয়ে যাবে এটা কি কর্তৃকারক। তাহলে এটা হয়ে যাবে আমাদের কর্তৃকারক আর প্রথমা বিভক্তি। কোনো সূত্র জানতে হলো, জাস্ট যেখানে আন্ডারলাইন করা আছে তুমি শুধু সেইটুকুনি খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি বলতে চাচ্ছি। নেক্সটটা দেখো, শিক্ষক ও ছাত্রং বেদং পাঠায়। প্রত্যেকটা বিভক্তির থেকে আমি দুটো দুটো করে উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। একটা আমি দেখিয়ে দিলে সেকেন্ডটা তোমরা করার অবশ্যই চেষ্টা করো। শিক্ষক ও ছাত্রং বেদং পাঠায়তি, শিক্ষক ছাত্রকে বেদ পাঠ করাচ্ছে, মানে জানার আমার দরকার নেই হতো। এবার শিক্ষকের তলায় দাগ দেখছি, একটু আগেই বললাম বালক, শিক্ষক, নর, এগুলো সব কি, এগুলো সবই হচ্ছে নর শব্দের প্রথমার এক বচনেই আছে, তার মানে প্রথমা বিভক্তি কর্তৃকারক। তাহলে এখানেও হচ্ছে কি সেম কর্তৃকারক আর প্রথমা বিভক্তি, শুধু প্রথমা লিখে দিলাম। নেক্সট হচ্ছে কি, নেক্সট উদাহরণ দেখো, বালক চন্দ্রং পশ্যতি। এই আগের উদাহরণটাই দিয়েছি, তবে আন্ডারলাইন করা রয়েছে অন্য জায়গায়, চন্দ্রমের তলায় আন্ডারলাইন করা রয়েছে। এবারে আমাদের দেখতে হবে কি চন্দ্রম, এই চন্দ্রম শব্দটা কিসের মতো আসছে? চন্দ্রম আমরা জানি ফলম, নরম, এগুলো কোথায় আসছে? নরম, ফলম, চন্দ্রম, এগুলো আসছে আমাদের দ্বিতীয় এক বচনে, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, নর নরৌ নরা, নরম নরৌ নরা। তাহলে মানে মাথায় রাখো যে ময় হসন্ত যখন পরে আমাদের বর্ণ থাকে তখন হচ্ছে ব্যঞ্জন বর্ণ থাকে, তখন কিন্তু অনুস্বার হয়, কিন্তু পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে ময় হসন্ত। তাহলে ময় হসন্তটা খেয়াল রাখো, যখন দেখবে ময় হসন্ত তখন সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে এটা দ্বিতীয়া বিভক্তি, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি হলে হয় কর্মকারক। তাহলে এটা হয়ে যাবে কি কর্মকারক আর দ্বিতীয়া বিভক্তি। আর পরের উদাহরণটা চেষ্টা করো, স অখ্যান দিব্যতি, অক্ষ, অক্ষ মানে হলো পাশা খেলা, স অখ্যান দিব্যতি। এবার দন্তান্যায় হসন্ত, এটা আমরা কোথায় পেয়েছি? অখ্যান, নর শব্দ নর, নরৌ নরা, নরম নরৌ নরান। তাহলে ওখানেই দেখতে পাচ্ছি মানে নর শব্দের দ্বিতীয়ার বহু বচন, দ্বিতীয়ার এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, সবই তো দ্বিতীয় বিভক্তির অন্তর্গত, আর দ্বিতীয় বিভক্তির অন্তর্গত হলেই কর্মকারক। তাহলে এখানেও হয়ে যাচ্ছে কি কর্মকারক আর দ্বিতীয়া বিভক্তি। নেক্সট হচ্ছে দেখো যে বালিকা লেখন্যা লিখতি, বালিকা লেখন্যা লিখতি মানে হচ্ছে লেখন্যা মানে এখানে কলম বোঝাচ্ছে, মানে লেখনির দ্বারা লিখছে। তাহলে এই লেখন্যা শব্দটা কিভাবে আসছে? তাহলে লেখন্যা হচ্ছে লেখনি, মূল শব্দটা হলো লেখনি, আর এই দীর্ঘইকারান্ত শব্দ কিসের মতো? নদী শব্দের মতো, নদী নদ্যৌ নদ্যা, নদীর নদ্যৌ নদী, নদ্যা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে নদী শব্দের তৃতীয় এক বচনে নদ্যা আসছে, আর তৃতীয়া বিভক্তি হলেই করণকারক। তাহলে এখানে হয়ে যাবে কি করণকারক তৃতীয়া বিভক্তি।
নেক্সট করো রামেণ রাবণ হত, রামের দ্বারা রাবণ হত হয়েছিল, নিহত হয়েছিল। তো এখানে বলছে রামেণ। এবার এই রামেণ শব্দটা কিসের মধ্যে আসছে? রামেণ যখনই বুঝতেছি নরেন, নর নর নরা নরম নর নরন নরেন নরাভ্যাম নর, নরেন কোথায় আসছে? নর শব্দে তৃতীয়ার এক বচনে আসছে নরেন, যখন তৃতীয়া বলছে, যখন তৃতীয়া বিভক্তি হলেই করণ করো, তাহলে এখানেও হয়ে যাবে কি করণ কারক তৃতীয়া বিভক্তি। নেক্সট হচ্ছে রাজা ভিক্ষুকায় ধনং দদাতি, রাজা ভিক্ষুকের জন্য ধন সম্পদ দান করছে। তো এখানে এবার দাগ দেওয়া রয়েছে ভিক্ষুকায়। এবারে খেয়াল করো ভিক্ষুকায় লাস্টে একটা অন্তস্থ আছে, আমরা শব্দরূপে পড়েছি এরকম শব্দ, কোথায় পেয়েছি বলতো? নরায়, ফলায়, লতায়, এগুলো আমরা কোথায় পেয়েছি? এগুলো আমরা পেয়েছি কিন্তু চতুর্থীর এক বছরে। দেখো নর নরৌ নরা নরম নরৌ নরান নরেন নরাভ্যাম নরৈ নরায় নরাভ্যাম নরৈ ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলেন ফলাভ্যাম ফলৈ ফলায় ফলাভ্যাম ফলে। বুঝতেই পারছি এই অন্তস্থ, বিশেষ করে মাথায় রাখো অন্তস্থ, যেখানে আমরা দেখতে পাবো এই ভিক্ষুকায় নরায় ফলায় লতায়, তাহলে সেখানে আমাদের হয়ে যাবে কি চতুর্থী বিভক্তি, আর চতুর্থী বিভক্তি হলেই সম্প্রদান কারক, তাহলে হয়ে যাবে সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি। নেক্সট উদাহরণটা তোমরা করার চেষ্টা করো। স্বপুষ্পায় উদ্যানং জাতি, মানে সে পুষ্পের জন্য উদ্যানে যাচ্ছে। আমরা বাংলাটা মানে করলেও কিন্তু সেই জন্য নিমিত্ত হলেই কি হয় সম্প্রদান কারক হয়, অতটা আমার যাওয়ার দরকার নেই। পুষ্পায়, এখানেও সেই লতায় ফলায় নড়ায়, তার মানে এখানেও সেম হবে কি সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি। যেহেতু প্রত্যেকটা বিভক্তির থেকে দুটো করে উদাহরণ আমি দিয়েছি তোমাদের সুবিধার জন্য। নেক্সট দেখো রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে, রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে মানে রাজা প্রাসাদ থেকে দেখছে আর কি। তো এখানে প্রাসাদাৎ এটা হচ্ছে আমাদের বলেছে যে কোন কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে দেখো খণ্ডক্ত, খণ্ডক্ত আমরাও কিন্তু শব্দরূপ পড়ার সময় পেয়েছি, নরাত ফলাত, এগুলো আমরা কোথায় পেয়েছি? এগুলো আমরা পেয়েছি নর শব্দের পঞ্চমীর এক বচন। এবার দেখো এক একটা শব্দরূপ এক এক মতো, নর শব্দের মতো সিমিলারলি আরো যত শব্দরূপ আছে সব সেখানে তোমরা পাবে, যেমন শিক্ষকাত পাবে, ছাত্রাত পাবে, নরাত পাবে, নর শব্দের মতো আরো যত আছে। ফল শব্দের মতো যেগুলো আছে সেগুলো পঞ্চমীর এক বচনে একই রূপ হবে। এখন লতা শব্দের তো পঞ্চমীর এক বচনে লতাত হয় না, সেখানে ছিল লতায়া, তাহলে সেই আকারান্ত স্ত্রীলিঙ্গ যত শব্দরূপ আছে সেগুলো পঞ্চমীর এক বচনে সেই লতায়ার মতোই হবে। তাহলে শব্দরূপ মনে রাখতে হচ্ছে, শুধু মনে রাখতে হচ্ছে কি শব্দরূপটা, আর কারক বিভক্তি কোথায় কি হবে এইটুকানি জিনিস, আর কোনো সূত্রের মধ্যে যেতে হচ্ছে না। তাহলে প্রাসাদাৎ মানে খণ্ডক্ত লাস্টে যেখানেই আমরা দেখতে পাচ্ছি সেখানেই বুঝে যাব যে এখানে অপাদান কারক আর পঞ্চমী বিভক্তি, অপাদান কারক আর অপাদান কারকে কি হয় পঞ্চমী বিভক্তি হয়। সেম ছাত্র অধ্যয়নাৎ বিরমতি, এখানেও খণ্ডক্ত রয়েছে অধ্যয়নাৎ, নরাত শব্দের মতো ফলাত শব্দের মতো, তাহলে এখানেও হবে অপাদান কারক পঞ্চমী বিভক্তি। দশরথস্য তুল্য রাজা নাস্তি, মানে দশরথের তুল্য কোনো রাজা নেই। তো এখানে বলছে দশরথস্য, এটা তলায় দাগ দিয়ে দিয়েছে। এবার দেখো দশরথস্য দন্তস্বয় জফলা, টার্গেট করো দন্তস্বয় জফলা, আমরা পড়েছি বেশিরভাগ শব্দ নরস্য ফলস্য, তারপরে নর শব্দের মধ্যে এবার আছে ছাত্রস্য শিক্ষকস্য, তাহলে এগুলো কি দন্তস্বয় জফলা মানেই হচ্ছে চোখ বন্ধ করে হলো ষষ্ঠী, আর ষষ্ঠীতে কি হয় কারক হয় না, সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ আর ষষ্ঠী। নেক্সট কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, কবিনাং সবসময় তার দন্তস্বয় জফলা দেখা যায়, মানে কি আমাদের তো শব্দরূপের তিনটে বচন আছে, এক বচন দ্বিবচন বহু বচন, তাহলে তিনটে বচনের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে বাক্যের মধ্যে দিতে পারে, সেজন্য তো আমাদের শব্দরূপটাই জানতে হবে
মাস্ট। তো কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। এখানে কবিনাং মানে কবিদের, এখানেই মানে হচ্ছে যে কবিদের কবি নাম, মুনি নাম কোথায় আছে, নরা নাম, এগুলো আছে সব হচ্ছে ষষ্ঠী বহু বচনে আছে। তো ষষ্ঠীর এক বচন, দ্বি বচন, বহু বচন যেখানেই থাক না কেন আমরা হচ্ছে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি লিখে দেবো। তাহলে এখানেও হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ আর ষষ্ঠী বিভক্তি। নেক্সট হচ্ছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, মানে সূর্য উঠলে পদ্ম প্রকাশিত হয়। তো এখানে এবার কোন কারক বিভক্তি হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সূর্যে, নরে, ফলে এগুলো কোথায় আছে, তাহলে আমাদের শব্দরূপ পড়তে হবে। নর নর নরা নরম নর নরা নরেন নরাভ্যাম নরে নরায় নরাভ্যাম নরব্য নরাত নরাভ্যাম নরব্য নরস্য নরয় নরানাম নরে নরয় নরেশ। ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলেন ফলাভ্যাম ফলয় ফলায় ফলাভ্যাম ফলেব ফলাৎ ফলাভ্যাম ফলেব ফলস্য ফলয় ফলানাম ফলে ফলয় ফলেশ। তার মানে ফলে, নরে এগুলো সব আমরা পাচ্ছি সপ্তমীর এক বছরে। তো সপ্তমী মানেই হচ্ছে চোখ বন্ধ করে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক আর সপ্তমী বিভক্তি। তো এইটার জন্য কি আমাদের কি সেই সূত্রটা মনে রাখতে হচ্ছে, যস্য চ ভাবে না ভাব লক্ষণম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভাবে সপ্তমী। এই সূত্রটা কি মনে রাখতে হচ্ছে? নিশ্চয়ই না। জাস্ট আমরা দেখছি যে এই শব্দটা কিসের মতো, মানে কোন শব্দরূপের আন্ডারে পড়ছে, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এইটা এখানে হয়েছে, তার মানে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি অধিকরণ। নেক্সট হচ্ছে কেশেষু গৃহীতা কৃষ্ণা, মধ্যাহ্নস্বয় হস্যু, এগুলো আমরা পেয়েছি নরেশু, ফলেশু, লতাশু। লতাশু বানানে হচ্ছে দন্তস্বয় হস্যু, কিন্তু সু এগুলো আমরা পেয়েছি হচ্ছে সপ্তমীর বহু বচনে। তার মানে এখানেও হবে অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। তাহলে দেখো এই যে আমরা এখানে 14টা বাক্য নিয়েছিলাম, তার জন্য কটা সূত্র আমরা জানলাম? একটাও সূত্র না, শুধু জানার মধ্যে জেনেছি শব্দরূপটা। শব্দরূপগুলো একদম পুরো জলের মতো করে ফেলতে হবে। শব্দরূপগুলো যদি তুমি একদম পাই টু পাই মনে রাখতে পারো, আর শব্দরূপটা আমাদের হাজার হাজার করতে হয় না, নড়ো পড়লে তার থেকেই আমাদের হাজার হাজার শব্দ বেরিয়ে যাচ্ছে। ফল পড়লে অকারান্ত কিললিঙ্গ দিয়ে হাজার হাজার শব্দ আসছে, লতা পড়লে আকারান্ত স্ত্রীলিঙ্গ দিয়ে হাজার হাজার শব্দ আসছে। তাহলে মেন মেন যে শব্দরূপগুলো আমাদের পাঠ্য সেগুলোই আমাদের মনে রাখতে হচ্ছে। আর এগুলো পড়তে পড়তে একদম পুরো মুখস্থ হয়ে যায়, যেমন টানা নিজে এরকম ঝরঝর করে বলে দিতে পারে। তাহলে এটা যদি মাথায় রাখতে পারো শব্দরূপ, তাহলে কারক বিভক্তির জন্য আলাদা করে তোমার বইও দেখতে হবে না। শুধু আজকের এই ভিডিওটা তোমরা ভালোভাবে যদি দেখো, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষায় কারক বিভক্তি নির্ণয় করে আসতে পারবে। এবং যারা ধরো পরীক্ষার সামনে এবং কারক বিভক্তি সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো কিছুর দরকার নেই, জাস্ট এই ভিডিওটা দেখো, তোমাদের পরীক্ষায় কারক বিভক্তিতে যে কটা নম্বর দিই 2, 3, 4, 5 সব তোমরা অ্যান্সার করে আসতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা কমেন্ট বক্সে এটাও জানিও তোমরা সংস্কৃতের ওপর আরো আরো কি কি তোমরা শিখতে চাচ্ছ, তাহলে আমার সেই বিষয়ের ওপর ভিডিও করতে সহজে তোমাদের সামনে উপস্থাপন করতে সুবিধা হবে। তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। তো পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমরা যেন সহজেই সেই ভিডিও দেখতে পাও। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।